জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি, কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায়ও কেউ কেউ নিজেকে ফেমাসও মনে করি। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনি আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে, আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস। দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 3-তে। আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। দর্শক, আর ইউ ফেমাসের আয়োজন মানে একটু ভিন্ন পর্ষা, ভিন্ন সারথি আমাদের সাথে যুক্ত থাকেন, এবং সেই আয়োজনে কিন্তু যুক্ত থাকতে পারেন আপনিও। অর্থাৎ আমাদের এই আয়োজনটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু একই সাথে দেখতে পাওয়া যাচ্ছে। টেলিভিশনের পাশাপাশি আপনি ফেসবুক এবং ইউটিউবে কিন্তু একই সাথে দেখতে পাবেন। ফলে সেখানে আপনি যে কোনো ধরনের মন্তব্য কিংবা প্রশ্ন কিন্তু করতে পারেন আমাদের সাথে যুক্ত হওয়ার সারথীদের কাছে। আমি আপনার হয়ে সেই প্রশ্ন এবং মন্তব্যগুলো পৌঁছে দেবো আমাদের সাথে যুক্ত হওয়া অতিথিদের কাছে। ফলে আর দেরি না করে এখনই লিখতে থাকুন, জানতে চান আপনার মনের কথা, আমি আপনাদের হয়ে জানিয়ে দেবো আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তাদেরকে। তবে কারা যুক্ত হয়েছেন, আজকে আমাদের মাঝে বেশ কয়েকজন গুণী মানুষ যুক্ত রয়েছেন যাদের সাথে আড্ডাটা বেশ জম্পেশ হবে, এবং আমি বিশ্বাস করতে চাই আমার দর্শকরাও খুব মজা পাবে। আমাদের সাথে যুক্ত রয়েছেন সাফিয়া সাথী, ফ্যাশন ডিজাইনার। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? আমি ভালো আছি, থ্যাংক ইউ। আমি আরেকজন মানুষের সাথে যুক্ত করতে চাই আপনাদেরকে দর্শক। তিনি হচ্ছেন অর্থী আহমেদ, নৃত্যশিল্পী এবং অনেক গুণী নৃত্যশিল্পী। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? ভালো আছি। দর্শক, আমরা এই মুহূর্তে আজকে কাতার থেকে একজনকে নিয়ে এসেছি, যিনি আসলে কাতারে বসবাস করেন, বাংলাদেশে বসবাস করেন না, এবং তার এই যে বাংলাদেশে থাকা, সেটা নিয়েও আমার নানান ধরনের প্রশ্ন আছে। ওই অনেক প্রশ্নগুলো আজকে আমরা জানবো। আমাদের সাথে যুক্ত রয়েছেন কাতার ভাই, সামিদোহা ভাই। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ। আমাকে তো এখন দুদক ধরবে ভাই, এখানে আপনি যে কাতার বললেন, পরে তারা এসে বলবে যে তোমার অ্যাকাউন্টটা তো গরিব, বাংলাদেশি কেন? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। সামিদোহা ভাই, আপনাকে দিয়ে আমি শুরুটা করতে চাই। আমাদের একটা কমন প্রশ্ন থাকে এই আয়োজনে, আমি সেটা করতে চাই আপনাকে। যদিও আপনাকে তো অনেক মানুষ প্রশ্ন করে, এবং আপনি অনেককে প্রশ্ন করেন নানান সময়ে। যেহেতু আপনাকে আমরা নানান পরিচয়ে চিনি, বিশেষ করে যেটা মজা লাগে স্ট্যান্ড আপ কমেডিয়ান, সেইটা মধ্যে অনেক প্রশ্ন যেহেতু আপনাকে শুনতে হয়, আর ইউ ফেমাস? আমি আসলে একবারেই বলে দিতে পারি না। আমি আজকে কেন এখানে আমি এখনো বুঝে উঠতে পারছি না, বাট কারণ আমার দুপাশে এবং আপনাকে সহ যে অসম্ভব গুণী মানুষদের মধ্যে আমি বসে আছি, আমার মনে হচ্ছে যে আমার আসলে ওই সিটে থাকা উচিত, আমার আপনাদের সম্পর্কে জানা উচিত। আচ্ছা, আমি এই ধারণাটাই আজকে আমার মধ্যে আছে। আমি একদম ডাইরেক্টলি বলে দিতে পারি, আমি একদম স্পয়লার অ্যালার্ট, আই এম নট ফেমাস। আমাকে আসলেও কেউ চিনে না মানুষজন। আমি শিওর আপনাকে প্রশ্ন পাঠাবে, উনি কে, আচ্ছা কেন, আমি শিওর এটাই দর্শকরা পাঠাবে। প্রশ্ন যদি পাঠায় আমি নিশ্চয়ই আপনাকে সেটা শোনাবো, কিন্তু আমরা আপনার মতো একটা স্পয়লার অ্যালার্ট দিয়েছি একদম শুরুতে। আমরা বিশ্বাস করতে চাই এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ আসলে অসাধারণ, এবং তারা শুধুমাত্র তাদের কাজের মাধ্যমে। এবং আমরা যে কাজের কথাটা বললাম, আপনার কাজটা হচ্ছে মানুষকে হাসানো। ডু ইউ থিঙ্ক এটা খুব ইজি? ওয়েল, অনেস্টলি যদি ডিপ ফিলোসফিক্যাল সাইডে যাই, যে নো, ইটস অ্যাকচুয়ালি ভেরি ভেরি হার্ড। বাট আমি সত্যি কথা বলতে গেলে যে আমার কাজটা মনে হয় না যে আমার দুপাশে যে দুজন মানুষ, আমি ওনাদের পক্ষে আসছি, আমি সত্যি কথা যে আমাকে নিয়ে আসলে বলতে পারবো না। আমার এইখানে যে আপনি আমার প্রশ্নের উত্তর দেন যে আপনি মনে করেন এটা কঠিন নাকি সহজ? এটা ভেরি ডিফিকাল্ট, সত্যি কথা। এটা তাহলে আপনার কাজটা ইম্প্যাক্ট ফেলে না? ইম্প্যাক্ট ফেলার মতো সত্যি কথা আমি নিজেকে মানুষকে হাসায়, মানুষ হাসে, বাট এটা কত ঠিক আছে, যদি হাসে তাহলে ইম্প্যাক্টটা পড়ে। আর যদি ইম্প্যাক্টটা পড়ে তাহলে আমার মনে হয় যে আমরা যে এই ফিলোসফিতে বিশ্বাস করি এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ অসাধারণ, সেটা অনুযায়ী আপনি ফেমাস। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট, থ্যাংক ইউ সো মাচ। ফিরতে চাই সাফিয়ার সাথে আপনার কাছে, আর ইউ ফেমাস? আসলে আমি যখন কাজ শুরু করি, আমার ফেমাস হওয়া নিয়ে টার্গেট ছিল না বা গোল ছিল না। আমি জাস্ট আমার প্যাশনটা ফলো করেছি। আচ্ছা, কিন্তু আমি যেটা করছি সেই কাজটার জন্য মানুষ আমাকে চিনে। তো আমি মনে হয় আপনারা বলবেন সেটা আমি ফেমাস। অবশ্যই ফেমাস। আমরা যে বলছি যে আপনার কাজগুলো আসলে অবদান রাখে কিনা, অবদান তো অবশ্যই রাখে। জি, অর্থী আহমেদ, আর ইউ ফেমাস? ফেমাস কিনা এটা আসলে এর আগে কখনো ভাবিনি, কিন্তু আপনার শোতে যেহেতু ইনভাইট করেছেন উইথ দিস টাইটেল, মনে হচ্ছে একটু ফেমাস। আপনারা সবাই ফেমাস, এবং আপনাদের কাজগুলো আসলে আলাদাভাবে অবদান রাখে, এবং অবদান রাখার জন্য
তিনজন মানুষকে আমরা একটা কারণে আজকে একসাথে আপনাদেরকে জড়ো করেছি আমরা একটা, আপনি যেহেতু ফিলোসফি শব্দটা বললেন, আমি টার্মটাকে ফিলোসফি হিসেবে দিতে চাই, যে আমরা একটা ওয়াই ফিলোসফিতে ঢুকাইতে চাই। ব্যাপারটা হচ্ছে এরকম, এই পুরো আয়োজনটাকে, সেটা হচ্ছে ওয়াই ফিলোসফি কি হয়। ওয়াই ফিলোসফি হচ্ছে একজন মানুষ থাকে এবং সে তার দ্যুতিগুলো সবার মধ্যে ছড়িয়ে দিতে থাকে, যেটা ওয়াই বলি আমরা। হ্যাঁ, সেই ওয়াইটা হচ্ছে আপনারা প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়ালভাবে একটা বড় শ্রেণীকে মানে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন, সেটা আপনাদের ছোট ছোট কাজের মাধ্যমে। এবং এই কাজটা প্রত্যেকটা মানুষের জীবনে ইন্ডিভিজুয়ালভাবে এত ইম্প্যাক্ট ফেলে। আমি যদি অর্থের কথা বলি, সোশ্যাল মিডিয়াতে গেলে অর্থের নানা ধরনের গুণকীর্তন চলবে। আমি যদি সাফিয়া সাথীর কথা বলি, সেখানে নানা ধরনের গুণকীর্তন চলছে। সামি ভাইয়ের কথা, মন খারাপ হলে সামি ভাইয়ের শোতে গেলে মন ভালো হয়ে যায়। ফলে এই যে ইন্ডিভিজুয়ালভাবে ইম্প্যাক্ট ফেলার ব্যাপারটা, এটাকে আমরা বলছি ওয়াই ফিলোসফি। এবং এই ওয়াই ফিলোসফির কারণে মনে হয়েছে যে তিনজন মানুষ আলাদা ইন্ডিভিজুয়াল মানুষ, কিন্তু ইম্প্যাক্টের ধরনটা না অনেক বেশি। আমার বিশ্বাস এটা। আপনাদের বিশ্বাসটা কেমন সাফিয়া? সামি ভাইয়ের কথা যেটা বলি, আমার মনে হয় আমি খুবই ঘরকুনো টাইপের, আমি জাস্ট কাজই করি, আমি ফ্যাক্টরি আর স্টুডিও। আমি যেহেতু ওনাকে চিনি, আরো অনেক মানুষ চিনে, আর এটা একটা বড় ব্যাপার যে মানুষকে হাসানো, এটা অনেক বড় একটা গুণ। আর আমার কাজের যেটা, আমি যখন শুরু করি, আমার ড্রিম ছিল যে আমি বাংলাদেশের কোনো মানুষ বড় কোনো ইভেন্টে বাংলাদেশি ডিজাইনারদের ড্রেস পরার কথা চিন্তা করতো না, বা বিয়ের জন্য শপিং করতে আমাদের পার্শ্ববর্তী দেশে যেতেই হবে, এটাই ছিল মানে বড় ওয়েডিং বা বিশেষ কোনো ইভেন্ট যেতেই হবে। সো আমার মনে হতো কেন বাংলাদেশি মানুষ বিয়ের বা বড় কোনো ইভেন্টের জন্য বাংলাদেশি ডিজাইনারের কথা চিন্তা করবে না। এই জিনিসটা আমার ভাঙার একটা মেইন টার্গেট ছিল, এবং সেটাতে আমি সফল হয়েছি। আমাদের দেশের অনেক মানুষ, দেশের বাইরে থেকে অনেক মানুষ, যারা সেখানে অনেক অ্যাভেলেবল ব্র্যান্ড আছে, যারা ওইখান থেকে জুমে মিটিং করে আমাদের কাছ থেকে ড্রেস নিয়ে যাচ্ছে। সেটা আমি বলবো যে আমি গুটি গুটি পায়ে চেষ্টা করেছি এবং সেখানে সফল হচ্ছি, হয়ে আরও অনেক দূর যেতে হবে। আর একটা হচ্ছে, আমি জুনিয়র অনেকদের কাছে শুনেছি যে তারা আমার মতো কিছু করতে চায়, বা অনেকে দূর থেকে আমাকে বলেছে যে ওরা তোমার মতো কিছু করতে চায়। সো আমি শূন্য থেকে শুরু করেছিলাম, এবং এখনো আমার মনে হয় আমি এখনো অনেক দূর যাওয়া বাকি, কিন্তু সেটা সেই ক্ষেত্রে মানুষ যখন দুই একটা লাইন বা এক দিনে অন্তত চারজনের কাছে শোনা, এটাও অনেক বড় একটা ইম্প্যাক্ট আমার মনে হয়। নিশ্চয়ই, অবশ্যই একটা বড় ধরনের ইম্প্যাক্ট। এবং ওয়াই ফিলোসফিতে আমরা যে ধরনের বিশ্বাস, আমি যেভাবে বললাম, অর্থে আপনি কি মনে করেন আপনার কাজের জায়গাটা, আপনার ক্ষেত্রে আপনার বিচরণ, সেটা কি তেমন? আসলে আমার কাছে সবসময় মনে হতো যে আমি যে কাজটা করি সেটা যদি মানুষের জীবনে কোনো ধরনের ইম্প্যাক্ট না ফেলে, বা ওভারঅল সমাজে যদি কোনো ইম্প্যাক্ট না ফেলে, তাহলে আসলে আমি শিল্পী হিসেবে খুব একটা সার্থক না। তো শুধুমাত্র একটা ট্রেন্ডিং গানে সেজে গুজে মঞ্চে উঠে নাচ করা, নেমে যাওয়া, এটা আসলে করা যায়, কিন্তু একজন শিল্পী হিসেবে এর বাইরে কিন্তু আমাদের অনেকটা দায়িত্ব থেকে যায়। শুধুমাত্র ওভারঅল আমরা যেই আর্ট ফর্মটা নিয়ে কাজ করছি সেটার প্রতি, এবং যে কমিউনিটি নিয়ে আমরা কাজ করছি সেই কমিউনিটির প্রতি। তো আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে এমনভাবে কাজটা করব যেন কমিউনিটিতে ইম্প্যাক্ট ফেলা যায় এবং মানুষকে মন থেকে ভালো রাখা যায়। তো সেই জায়গায় আমি চেষ্টা করছি, শুরু করেছি কিছু মানুষের মন ভালো করতে। এখন দেখা যাক। আমি আসবো মন ভালো করার এই প্রসঙ্গটাতে আসবো, তবে মন ভালো করার এই প্রসঙ্গটাতে সামি ভাইকে জিজ্ঞেস করতে চাই, মন ভালো করার যে প্রসঙ্গটা থাকে আমাদের মানুষ হিসেবে, আমরা 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 সামাজিক জীব হিসেবে আমাদের মনটা ভালো হবে, আমাদের মনটা খারাপ হবে, এটা খুব স্বভাবগত একটা প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যখন যাই আমরা একটা সিস্টেমের মধ্যে, এই প্রক্রিয়াটার মধ্যে চিন্তা করি যে কীভাবে মনটাকে ভালো করা যায়, কিংবা আমার পাশের মানুষটাকে কীভাবে একটু ভালো রাখা যায়। আপনি সেই প্রক্রিয়াটা করেন এবং খুব দারুণভাবে করেন। এবং আমি যতভাবে বলছি এতটা সহজও না, আমি যতটা সহজ করে বলছি। কেমন করে করেন, কি করেন সেখানে? বিইং এ কমেডিয়ান আমার মনে হয় সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ইউ গটা বি ইয়োরসেলফ। এখানে হাইড অ্যান্ড সিকের কোনো জায়গা নেই। আপনার আসল মানুষটা, আপনার দুর্বলতা
আপনার উচ্ছলতা, আপনার দুঃখ সবই আপনার স্টেজে নিয়ে আসতে হবে। আচ্ছা, ওইটাই আমার কাছে স্ট্যান্ড আপ কমেডি। ইউ গটা বি ইয়োর সেলফ। মানুষ যখন রিয়েল কিছু ফিল করে তখনই দর্শক কানেক্ট করে, অ্যান্ড তখন উই ইউজ আওয়ার পাঞ্চ লাইন্স, বাট উই টক অ্যাবাউট আওয়ার সেলফ। না হলে সোসাইটি, না হলে হয়তো যে জিনিসগুলো খুব বেশি সেন্সিটিভ না, আমাদের এগুলো মাথায় রাখতে হয়। বাট এটা আমরা শুধুমাত্র সস্তা হাসির জন্য যাওয়া না, এটা মোস্টলি আসলে আই এম অলসো হিলিং মাই সেলফ। আমি কিন্তু এই লাইনটা প্রায় বলি যে আই ডু কমেডি বিকজ আই ক্যানট অ্যাফোর্ড থেরাপি, অলসো আই ক্যানট অ্যাফোর্ড থেরাপি। সাফিয়া সাথী, আমি একটা ব্যাপার বলছিলাম যে সাফিয়ার সাথে যেমন ওনাদের দুজনকে নিয়ে বলতে গেলে আমি যদি আসলে আবার চলে গেছেন এই আমি চলে যাব, কারণ তারা এত গুণী যে ওনারা ব্র্যান্ড বিল্ডিং এ যেভাবে নিয়ে এসেছে, যে মিড লাইফ ক্রাইসিসে থাকা মানুষদেরকে ওনারা উপলক্ষ দিচ্ছে। আমি আসছি আপনি যে ওয়াই ফিলোসফিটা বলছিলেন যে উনি ভালো থাকার দুটি ছড়ায়, উনি কিন্তু এই যে মনটা ভালো করে দিচ্ছে। একদম একদমই, থ্যাংক ইউ সো মাচ। মানে যে ওই যে মানে যে রাধে সে চুলো বাঁধে, সে সব সময় আসলে কাজটা করে যেতে পারে, তাই না? এরকম একটা প্রবাদ শুনে শুনে প্রবাদটা হবে ঢেকি স্বর্গে গেলেও ধান মানে। আচ্ছা, আমার কাছে সোর্স মানে মানুষের হাসি তো আমাকে বাঁচিয়ে রাখে। হ্যাঁ, এবং এই যে এইরকম গুণী মানুষদের সাথে আজকে বসার সৌভাগ্য হলো। মানে ধরেন এই স্ট্যান্ড আপ কমেডি করি বা যাই করি, অ্যাক্টিং করি, যাই ছোটখাটো করার চেষ্টা করছি, যে আমার মনে হয় এই মানুষরা আমাকে অনেক ইন্সপায়ার করে। সত্যি কথা, যে আমি কিন্তু তাদের ফাইন্ড আউট করার চেষ্টা করি যে হাউ অ্যান্ড ওয়াই দে আর ডুইং, মানে তাদের স্টোরি নিয়ে আমি আসলে বলতে গেলে অনেক কিছু বলা হয়েছে। সো আমি এটাই চেষ্টা করি যে জাস্ট বি মাই সেলফ অ্যান্ড টেক দ্য এনার্জি, হোয়াট এভার ইজ ইন ফ্রন্ট অফ মি, হোয়াট এভার দ্য সারাউন্ডিং ইজ গিভিং মি, দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু গেট। আমরা এনার্জি পেয়ে গেছি আপনার কথার সাথে কথা বলে। জোশ, আমি একটু অর্থে আপনার কাছে ফিরতে চাই, যেহেতু মন ভালো করার প্রসঙ্গ, এবং আপনি আপনার কথা একটা কথা বলেছেন ছোটবেলা। আমি এই দুইটা শব্দ, একটা লাইন একটা শব্দ পিক করতে চাই। সোশ্যাল মিডিয়াতে কয়েকদিন আগে মানুষ ছোটবেলা নিয়ে লিখে লিখে ভরে ফেলছে কেন? আমি একটা সময়, মানে আমাদের তো সবারই একটা ছোটবেলা আছে, রাইট? সো ওই মানুষটা ছোটবেলায় তার একটা ইচ্ছা ছিল, সে আসলে নাচটা করবে, সেটা ছেলে হোক মেয়ে হোক, পারেনি, কখনো কখনো হয় নাই তাকে দিয়ে, আবার কারো দিয়ে হয়েছে, কিন্তু নানান ব্যস্ততায়, সামাজিক পারিবারিক নানা কারণে তাকে আসলে সেটা থেকেও অব্যাহতি নিতে হয়েছে। সেই মানুষগুলোকে, ওই যে ছোটবেলার যে শব্দটা আমি আবারও বলি, সেই মানুষগুলোকে কোনো না কোনোভাবে একত্রীকরণ করে ঠিক মানি হাইস্টের মতো একটা অভিযান তৈরি করা, একটা জার্নি, এবং সেই জার্নিটার নাম হচ্ছে ঘনঘটা। এবং আমরা দেখলাম মানুষ এত অভিভূত, আমি ছিলাম ওইখানে, আমি কারণে বলছি যে অনেককে আমি কান্না করতেও দেখেছিলাম। এটা অসাধারণ একটা অনুভূতি। আপনি কি সেটা বোধ করেছেন? এবং এই যে মানি হাইস্টের প্রফেসরের মতো একটা রোল প্লে করা, সেটা আসলে কেমন করে করলেন? আসলে যেটা হয় যে আমার ক্লাসে তো সবাই আসলে একদম নাচের প্রতি ভালোবাসা নিয়ে আসে। ছোটবেলাটাতে কি হয় যে বাবা মা জোর করে নাচের ক্লাসে নিয়ে যাচ্ছে, বুঝে হোক না বুঝে হোক বাবা মা নিয়ে যাচ্ছে বলে যাওয়া। কিন্তু সেই ছোটবেলায় যখন নাচটা না শেখা হয়, বড় হয়ে যখন শিখতে আসে, একদম কিন্তু খুবই একদম নিখাত ভালোবাসা থেকে নাচটা শিখতে আসে। তো এই যে আমাদের ক্লাসের এনভায়রনমেন্টটা, এটা কিন্তু শুধু একটা নাচের ক্লাস না, এটা একটা সিস্টারহুডের জায়গা, একটা বন্ধুত্বের জায়গা, একটা ভালোবাসার জায়গা। এবং আমার মনে হয় যে আমরা শুধু ঘনঘটা কেন, আগের যে প্রোডাকশনগুলো ছিল, সখী হোক, ঋতুরঙ্গ হোক, প্রত্যেকটা প্রোডাকশনের জন্য আমরা আসলে প্রত্যেকে নিজের জায়গা থেকে এত ভালোবাসা নিয়ে, এত যত্ন নিয়ে আমরা প্রিপারেশনটা নেই। সেটা যখন মঞ্চে সবার সামনে যায়, সেই উপলব্ধিটা আসলে দর্শকের হয়। ভাইয়া যেটা বলছিলেন যে যতটা আমরা অথেন্টিক হতে পারবো, ততটা অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবো। তো ওই খুবই আনফিল্টার্ড র, স্টেজে ভুল হচ্ছে, সিঙ্ক হচ্ছে না, বা একটু ঢুকতে আগে পিছিয়ে হয়তো ভুল হলো, এগুলো এত র অ্যান্ড আনফিল্টার্ড থাকে প্রোডাকশনগুলোতে, যে এই অথেন্টিক ব্যাপারটা আমার মনে হয় অডিয়েন্সের ভালো লাগে। আর যেটা বলছিলাম যে কোনো কিছু আসলে খুব যত্ন আর ভালোবাসা নিয়ে করলে সেটা মানুষের মন ছুঁয়ে যেতে বাধ্য।
এটা আমার ধারণা কলকাতায় হলে একটা সিনেমা হয়ে যেত। সাফিয়া, আপনার কাছে ফিরতে চাই। আপনি কারিনা কাপুরকে চেনেন? হ্যাঁ। আচ্ছা, চিনেন। ওনারা বিয়ে করলে কোথা থেকে, আর প্রিয়াঙ্কা চোপড়া আরেকজনের কথা, হ্যাঁ, ওনারা বিয়ে করলে কোথা থেকে ড্রেস নিয়ে আসে, এবং এই কালচারটা এমনভাবে হয়, এবং বিশেষ করে গণমাধ্যমে আমরা দেখি এত ফলাও করে পুরো বিনোদনের পাতা জুড়ে যে প্রিয়াঙ্কা চোপড়ার যে গাউন, এটা কোথা থেকে আসলো, কে তৈরি করলো, কে বানালো, এবং কতদিন ধরে বানালো, এবং কত টাকা সেটার জন্য ব্যয় করলো। আপনি তো এই গণমাধ্যমের প্রতিবেদনগুলো দেখেছেন, জি। দেখার সাথে লাইনগুলো পড়েছেন পত্রিকার? পড়েছেন। ওই পড়ার জায়গায় লাইনগুলোতে কোথাও আপনাকে খুঁজে পেয়েছেন এখন পর্যন্ত, আজকে পর্যন্ত? ওদের জায়গায় নাকি আমি আমার মতো করে? আপনার জায়গায়, সেটা এখন পর্যন্ত যেহেতু বলেছি, ব্যাপারটার সাথে কালকেও হতে পারে, কেউ না কেউ লিখেছে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন ধরেই আপনাকে নিয়ে নানান মানুষজন লিখছে, আপনার কাজ নিয়ে লিখছে, সে কথাটাই জিজ্ঞেস করেছি। হ্যাঁ, আমরা আর্টিস্ট হিসেবে, মানে আমি তো শিল্পী প্রথমে, তারপরে আমি আমার ডিজাইন করতে করতে আমি একটা উদ্যোক্তা, কিন্তু ভিশন এন্ড ভিজুয়ালাইজ করা এটা কিন্তু একটা পাওয়ার, মানে এটা কিন্তু আমাকে খুব মানে হেল্প করে, এবং আমাকে করতে হয়, কারণ আমি যদি স্বপ্নটাকে না চিন্তা করি, না দেখি, তাহলে তো আমি আসলে এখানে আসতে পারতাম না। আমি ছোটবেলা থেকে পুতুলের ড্রেস বানাতাম। তারপরে আমার প্রথম হিউম্যান মডেল হচ্ছে আমার বোনের ছোট ছেলে, তো আমার ভাগ্নির জন্য আমি ডিজাইন করে মানুষকে দেখাতাম। তো এটা আসলে আমি করি, আমি কাকে নিয়ে দেখি বা কেন দেখি সেটা আসলে না, একান্তই আমার নিজের কাছে রাখতে চাই, কিন্তু যারা দেখছে তাদের আসলে ভিজুয়ালাইজ করাটা এর মধ্যে একটা পাওয়ারফুল ব্যাপার আছে। একদমই। এবং ভিজুয়ালাইজেশন নিয়ে আমি হয়তো সামিফের কাছে যাব, তার আগে একটা বিষয়, যে আমি যেহেতু সেলিব্রিটিদের কথা বলছিলাম, এবং তখন তারা বলেন যে অলরেডি বলছেন তারা আপনার কথা বিভিন্নভাবে, তো তাদের বিয়ে হলে, বাংলাদেশে বড় সেলিব্রিটি হলে প্রিয়াঙ্কা চোপড়ার মতো যদি এরকম হয় যে সব জায়গাতেই তাকে চেনে, এবং সে যখন সাফিয়ার কথা লিখবে, এটা ভাবেন যে হ্যাঁ, এটাও তো হবে, ইফ নট টুডে দেন টুমরো অর ডে আফটার টুমরো। এটা আমি আমার মতো করে ভাবি, আসলে ভাবাটা জরুরি। এবং কিন্তু আমার মনে হয় অনেক হচ্ছে, কারণ আমি কিন্তু এখন অনেক ম্যাক্সিমাম সেলিব্রিটির কাপড়ই দেখছি সাফিয়ার সাথে। হ্যাঁ, কিন্তু আমি বিয়ের কথা বলেছি। বিয়ে তো হচ্ছে, মানে আরো বড়, যেটু বড় সেলিব্রিটি হয়ে গেলে। আমাদের দেশে আসলে আমাদের দেশে যত বড় সেলিব্রিটি, যতটুকু ইন্ডাস্ট্রি, তার মধ্যে যাদের পসিবল ছিল সামনে বিয়ে, মানে যার সাথে আমার পরিচয় আছে বা নেই, যদি কেউ আগে বিয়ে না করে ফেলে আমাকে চেনার, বা আমরা আলোচনায় আসা, সাফিয়ার সাথে আলোচনায় আসার আগে যদি যারা বিয়ে করে ফেলেছে, তারা বাদে এখন করলে কিন্তু সামহাও মানে জন্ম মৃত্যু বিয়ে এই জিনিসটা যেমন আল্লাহ জানার পরে মনে হয় কোনো একটা ডিজাইনার হাউস জানে, ওটাকে হজম করে রাখতে হয়। আমার ওয়াইফ প্রেগনেন্ট, আমার কিছু প্লাস সাইজ ড্রেস লাগবে, তুমি ছাড়া আর কেউ জানে না, আর কাউকে বলো না। সো এরকম ঘটনা আমাদের সাথে ঘটে। বাহ, দারুণ। আমি একটু অ্যাড করতে চাই যে আমি মনে করি যে বাংলাদেশে যদি কেউ সাফিয়ার সাথে ড্রেস না পরে, সে সেলিব্রিটি না। ওকে, আপনার একটা সুযোগ আছে আবারও। হ্যাঁ, আমি এখনো এই জন্য পড়িনি, যেহেতু আমি এই জন্য বললাম যে আপনার একটা সুযোগ আছে, আপনি আরো একটা চান্স নিতে পারেন কিন্তু সামি ভাই। তবে আমি এই মুহূর্তে একটা চান্স নিতে চাই ছোট্ট করে। দর্শক, আরই ফেমাসের আয়োজনে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। দর্শক, আরো একবার স্বাগত। আপনারা দেখছেন আরই ফেমাসের আয়োজন এক ঝাঁক গুণী মানুষ। গুণী সারথী আমাদের সাথে যুক্ত রয়েছেন, যাদের সাথে আড্ডাটা হচ্ছিল জম্পেশ, বিশেষ করে কাতার থেকে একজন আসা লোক। আপনার সাথে বেশ আড্ডাটা জম্পেশ হচ্ছিল। আমরা ভিজুয়ালাইজেশন নিয়ে কথা বলছিলাম, এবং ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে আপনার কাছ থেকে জানতে চাই, আপনি যখন কথাগুলো বলেন, শব্দগুলো বলেন মানুষকে হাসানোর জন্য, আপনি তো ভিজুয়ালাইজ করেন, রাইট? ভিজুয়ালাইজ করে তো বলতে হয়, এবং আপনার সামনে যে অডিয়েন্সটা থাকে, আমি কেন বলি যে বাংলাদেশে আপনারা যে কাজটা করেন, এটা না মানে ওই যে ট্রেন্ড শব্দটা বলি, ট্রেন্ডের সাথে না মানে খুব বেশি পরিচিত না, কিন্তু তারপরেও করছেন দীর্ঘ সময় ধরে, এবং সেটাকে জনপ্রিয় করে তোলা এবং একটা কমিউনিটির মধ্যে ছড়িয়ে দেয়, এবং সেটা প্রতিনিয়ত করে যাওয়া কিছু হচ্ছে না থেকে শুরু করে এখন একটা দারুণ জনপ্রিয়তা পাওয়া, মানে জার্নিটা যত ছোট করে বললাম, ব্যাপারটা তো ছোটও না। আসলে যেটা বললাম না, যে অথেন্টিসিটি, এটা করাটা, এবং মানে একটা জিনিস বারবার করা এবং করতেই থাকা, এবং সবচেয়ে বড় ব্যাপার কি, ম্যানেজিং দ্য ফেইলিয়ার্স।
আমি ধরেন যখন ওপেন মাইক, আমরা কিন্তু প্র্যাকটিস শোগুলো করি ওপেন মাইকে, সপ্তাহে 2-3 দিন করি। উই ট্রাই আউট আওয়ার ম্যাটেরিয়াল, সেটা কিন্তু একটা রাইটিং প্রসেসে যেতে হয়। তারপর আমরা ওপেন মাইকে দেখি যে ম্যাটেরিয়াল কাজ করছে কিনা, পাঞ্চ আসছে কিনা, মানুষজন নিচ্ছে কিনা। ও আচ্ছা, এগুলো সব পিছনে কাজ করেন? হ্যাঁ, এগুলো নিয়ে কাজ রেগুলার, সপ্তাহে 2-3 দিন কিন্তু আমাদের শো উঠে, তারপর আমরা একটা ফিচার শোতে গিয়ে আমি ভাবছিলাম আমাদের মতো যারা অসাধারণ দর্শক তারা ভাবে যে আপনারা এইভাবেই করেন, এটাই করেন। আমার মনে হয় বিং অ্যাক্টিং ন্যাচারাল ইজ দ্য বিগেস্ট স্কিল দ্যাট ওয়ান স্ট্যান্ড আপ কমেডিয়ান ক্যান অ্যাকুয়ার। আচ্ছা, যেটা অবশ্যই তাই। এখানে অনেকগুলো ফর্ম আছে, যে উপস্থিত দর্শকদের নিয়ে অডিয়েন্স রিফিং নিয়ে কাজ করে, ইমপ্রুভ করা, এক্সটেম্পোর কাজ করা, হ্যাঁ, এবার স্ক্রিপ্টেড কাজ করে, এগুলো অনেক কিছু মিশেল, এবং যতটা ন্যাচারাল থাকা যায়, এবং মানে কি স্ক্রিপ্ট নিয়ে কাজ করা হচ্ছে, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো চর্চাটা খুব ইম্পর্টেন্ট। তো এই চর্চাটা বারবার করতে হয়। এবং সত্যি কথা বলতে কি, যে আমি যেটা বলছিলাম যে আই স্টার্টেড কমেডি অ্যাট দ্য এজ অফ 37, আমি আপুকে বলছিলাম যে আমি যেমন আমার মিডল লাইফে এসে বলা যায় যে আমি আমার একটা ড্রিম ফিল আপ করেছি, উনি কিন্তু এরকম হেল্প করছেন যে অন্যদের এরকম মিডল লাইফে মানুষদেরকে ইয়ে করে। এবং উনি একটা জিনিস হয়তো বলেনি, উনার ক্লাসে এবং ড্যান্সে কিন্তু অনেক পুরুষরাও আছে, যেটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং আমাদের দেশের এভাবে প্রেক্ষাপটে চিন্তা করলে। তো উনি কিন্তু সেটা জায়গাটাও দিচ্ছে। তো আমিও সেভাবে বলতে গেলে যে আমিও এই যে 37 শুরু করেছি, এবং অনেক শো গিয়েছে। যে মানে আমার যে প্রশ্নটা ছিল সামি ভাই, যেটা হচ্ছে আপনি শব্দগুলোকে ভিজুয়ালাইজ করেন, মানে আমাদের মনের মধ্যে যে ব্যাপারটা আছে এবং ওই অডিয়েন্সের সাথে কানেক্ট করা, ইউ গট বিলিভ ইট। ইয়েস, মানে না হলে তো এই যে আপনি কিন্তু অথেন্টিক ভার্সনটা হতে পারবেন না। আপনি এখানে বসে শুধু যদি ইন্টারনেট থেকে জোক ডাউনলোড করে বলে দিই, আমি একটু আগে যেমন সাফিয়া সাথু আপুকে নিয়ে বলছি, দ্যাট ইজ অথেন্টিক ওয়ান। এটা কিন্তু আমার মনের ক্ষেতটা আমি বলেছি যে আই ক্যানট অ্যাফোর্ড, হ্যাঁ, কিন্তু এটা শুনে জোক মনে হচ্ছে। আমি এটা কিন্তু কোনো কপি পেস্ট জোক না, কোনো ফ্যাশন ডিজাইনারকে নিয়ে না। তো ব্যাপার হচ্ছে যে মানে আপনি কিভাবে চিন্তা করছেন, এবং ইউ মানে আনঅ্যাপোলজিস্টিকলি ইয়োরসেলফ হচ্ছেন। আমি এটাই মনে করি যে আমার ঘরানা, যারা আদার অনেক ঘরানারই কমেডিয়ান আছে, এবং সবাই কিন্তু তাদের মতো করি, সবাই স্বতন্ত্র, সবারই কিন্তু ডিফারেন্ট জনরা আছে, ডিফারেন্ট দর্শক শ্রেণী আছে, এই আর কি। আপনার কাছে ফিরতে চাই, আপনি খেলাধুলা পছন্দ করেন, লাইক গলফ? গলফের আসলে খুব একটা নলেজ নেই। আচ্ছা, নলেজ নেই। দেখতে ভালোই লাগে, দেখতে ভালো লাগে না, খেলতে পারি না। একটু রাজস্বিক টাইপের খেলা বলে অনেকে, হ্যাঁ, যে গলফটা একটু আলাদা, একটু এলিট। হ্যাঁ, একটু এলিট, এবং এটার খরচ আসলে অনেক বেশি, খরচটা অনেক বেশি। আমি যে প্রসঙ্গটাতে ঢুকতে চাচ্ছিলাম, খরচটা বেশি। আপনি যে কাজটা করেন, আমাদেরকে মনে হয় যে এটা আচ্ছা আসলো, করে গেল, নাচটা দেখলাম, তৃপ্তি পেলাম, ঠেকুর নিলাম, ব্যাপারটা তো এরকম। আমি আমার দর্শকের জায়গা থেকে বলি, কিন্তু আপনার জায়গা থেকে কি গলফের সাথে কোনোভাবে এটাকে রিলেট করতে পারেন? গলফের এক্সপেন্স সম্পর্কে আমার আইডিয়া নেই, কিন্তু নাচের এক্সপেন্সটা হয়তো গলফের চাইতেও কিছুটা বেশি হতে পারে। এক্সপেন্সিভ তো দুই রকম হয়, একটা হলো টাকা পয়সার এক্সপেন্সিভ, আরেকটা হলো যে কতটা স্যাক্রিফাইস করছি সেটার এক্সপেন্সিভ। রাইট। নাচ তো বিশেষ করে শাস্ত্রীয় নৃত্য তো অবশ্যই এক্সপেন্সিভ। এটার কস্টিউম থেকে শুরু করে সেট, লাইট, রিহার্সালস, ক্লাসের রেন্টের ভাড়া, সব কিছু অনেক বেশি এক্সপেন্সিভ। এবং আমাদের অবস্থাটা আসলে সঙ্গীত শিল্পীদের চাইতে আলাদা। একটা গান রেকর্ড করে ভালো লেগে গেলে দর্শক বছরের পর বছর শুনতে পারে, কিন্তু আমাদের কিন্তু প্রত্যেকবার মঞ্চে গিয়ে আসলে উপস্থাপন করতে হয় নাচ। তো আমাদের খরচটা আসলে বারবার হয়, এবং সব সময় আমরা আসলে পৃষ্ঠপোষকতা পাই না। সেই কারণে দেখা যায় যে যা আসছে তার থেকেও বেশি আসলে খরচ হয়ে যাচ্ছে। এটা এক ধরনের এক্সপেন্সিভ। আরেক ধরনের এক্সপেন্সিভ হলো শুধুমাত্র নৃত্যশিল্পী আমি বলবো না, যারা অন্যান্য ফিল্ডের শিল্পীরাও আছেন। আসলে আমাদের সোশ্যাল লাইফ অনেক বেশি স্যাক্রিফাইস করে দিতে হয়। দাওয়াত হোক, ফ্রেন্ডদের সাথে আড্ডা হোক, সব কিছুতেই দেখা যায় আমাদের ক্রমাগতভাবে না বলতে হচ্ছে, কারণ কোনো না কিছু নিয়ে আমরা আসলে ব্যস্ত থাকি। তো দেখা যায় যে আস্তে আস্তে ফ্রেন্ডরা দূরে সরে যাচ্ছে, বা পরিবারের সবাই একটু মন খারাপ করছে যে সব সময়ই ও ব্যস্ত। তো সেটাও কিন্তু এক ধরনের বড় এক্সপেন্স, যেটা আমরা আসলে স্যাক্রিফাইস করি, যেটা দর্শকরা আসলে একটা গ্ল্যামারাস পারফরমেন্স দেখে বুঝতে পারে না যে এর পিছনে আসলে একটা শিল্পীর কত স্যাক্রিফাইস থাকে। একদমই।
আমি আসলে এই ব্যাপারটাই জানতে চাচ্ছিলাম। সাফি, আপনার কাছে ফিরতে চাই, যদি প্রসঙ্গটা একই থাকে, এক্সপেন্স এবং আপনি যে ডিজাইনটা করেন সেটা কি তখন অনেক দামি হয়ে যায়? আমি কি হাত দিয়ে ধরতে পারবো? আমরা যারা সাধারণ মানুষ বাংলাদেশে থাকি এবং বাংলাদেশে ঢাকায় থেকে অনেকভাবে কষ্ট করে জীবন চলতে হয় তাদের, সেইটা কি ধরা যায় যদি সেটা সেলিব্রিটিরা পড়ে? আসলে অর্থে যেরকম করে বলছিলেন, আমার নিজের অনেক সময় এবং ওয়ার্কারদের পেছনে অনেক সময়, তারপর ওটাকে বানাতে লাইক আমি যদি মনে করি যে প্রতিদিন অফিসে পড়ার জন্য হবে ডিজাইনার ওয়্যার, আসলে সেটা না। ডিজাইনার ওয়্যার বিশেষ দিনে বিশেষভাবে পড়ার জন্য। আমি খুব নিশ মার্কেটের জন্য ডিজাইন করি, যে আসলে ডিজাইন করা একটা প্রোডাক্টের ভ্যালুটা বুঝতে চায়, বুঝতে পারে, সে নিজেকে ইউনিক রাখতে চায়। বাংলাদেশের ইন্ডাস্ট্রি ফ্যাশন ডিজাইনারকে কেন্দ্র করে কোনো আপনি দেখেছেন কোনো ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, কোনো একটা বড় শিল্প কারখানা হয়েছে যেখানে ভাবছেন? এটাও তো ভাবনাটাও কঠিন। হ্যাঁ, ডিজাইনারকে কেউ পৃষ্ঠপোষকতা শব্দটা অনেক কঠিন, এবং মানে কোনো ইনভেস্টররা এগিয়ে এসছে বাংলাদেশে আসে না। বাংলাদেশে মনে করে যে যেটা সিকিউরড একদম অলরেডি চলছে, ব্যাংক লোনও দিতে গেলেও ডিজাইনারকে চিন্তা করে, উনি তো আর্টিস্ট মানুষ, উনি বিজনেসের কি বুঝে, তারপর একা একা করছে, একা একা করলে তো এটা রিস্কি হয়ে যায়, আরও কয়েকজনকে নিয়ে করতে মানে কাজ করতে, অনেক রকমের ক্রাইটেরিয়ার পরে কিন্তু আমি কিন্তু ম্যাস প্রোডাকশনে যেতে পারি নাই বিকজ অফ দিস টাইপ অফ মানে সেম টাইপ থিং, পৃষ্ঠপোষকতা ছিল না বলে। হ্যাঁ, চিন্তার মানুষের একই রকমের চিন্তা যে না এইরকম ফরম্যাটে থাকলে, গোডাউন ভরা কাপড় থাকলেই ওরা ইনভেস্ট করবে, বা এরকম সিকিউরিটিজ অ্যান্ড অল। সো তখন কিন্তু জিনিসটা এমনিতেই আমার মনে হয় সাধারণ জনগণের জন্যই আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারি না। তারা যদি আমাদেরকে ভালোবাসা দেখাতো, বা একটা তৈরি করা হচ্ছে প্রোডাক্ট সেটার ভ্যালু বুঝতো, তারা যদি আমাদের কাছ থেকে এত কিছু যাচাই বাছাই না করে প্রোডাক্ট কিনতে থাকতো। আবার ট্রেন্ড তৈরি হয় পাকিস্তানে, ট্রেন্ড তৈরি হয় ইন্ডিয়াতে, সো আমাদের এখানে ট্রেন্ড সেট করার আর্টিস্টদেরও তো মানে এখন অনেক প্রোডাক্টই আমাদের হয়েছে, বা আমরা অনেক কিছুকেই সাময়িক কিছু দিনের জন্য ট্রেন্ড তৈরি করতে পেরেছি, কিন্তু সেটা কত দূর পর্যন্ত ছড়ায়, কত দূর পর্যন্ত যায়, সেটা প্রাইস শুনে আবার কোনো ক্যাটাগরির মানুষ হচ্ছে নাক সেটকাতে থাকে যে না এটা হবে না। কিন্তু আসলে সেটার পিছনে কতটা শ্রম দিতে হয় এবং কতজন মানুষ ইনভলভ, কতটুকু সময় দিয়েছে, কতটা মানে একজন মানুষের ফুল টাইম ওয়ার্কিং আওয়ার চলে যায় তাদের পোশাক তৈরি করতে, সো সেটার দাম তো কিছুটা। আর উনি যেরকম একদম একই রকম, যে আমরা যেরকম সোশ্যাল লাইফ স্যাক্রিফাইস করি, পার্সোনাল লাইফের টাইমগুলো কাট করে কাজের মধ্যে দিই, তখন তো জিনিসটা একটু এক্সপেন্সিভ হয়ে যায়। এটা ছোট প্রশ্ন, একদমই খুবই ছোট প্রশ্ন। অনেকে বলে না সেম ডিজাইনের অন্য মডেল দেন। হ্যাঁ, একটা আমি ওরকম করে চিন্তাই করতে পারি না, একটা ফ্যাব্রিক দেখে বলে এটাও তো একটা এরকমই, আমি বলছি আপনার এটা মনে হয়েছে, আমার কখনো মনে হয়নি ওই ফ্যাব্রিকটা এটা সেম হতে পারে। আচ্ছা, সো মানুষ অনেক বেশি আমাদের চেয়েও ক্রিয়েটিভ, অনেক বেশি ক্রিয়েটিভ। আমরা ক্রিয়েটিভনেসটা আমাদের ছোটবেলায় দারুণভাবে করেছি। ক্রিয়েটিভ কেমন হয়েছে? ওই যে পুতুলের কথা বললো, যে পুতুলকে সাজিয়েছে, ওই পুতুলের পিছনে আমরা 2টা ব্যাটারি দিয়ে দিলাম এবং এই পুতুলটা চলতে থাকলো, তাই না? ব্যাটারিটা আসলে কেমন কোনো না কোনোভাবে দিতে হয়। সাইম ভাই, আপনার পিছনে কি কোনো ধরনের ব্যাটারি আছে যেটার মাধ্যমে আপনার একটা না থাকা একটা ইন্ডাস্ট্রি করে ফেললেন? কোনো পৃষ্ঠপোষকতা কি ছিল না, কি করেছেন আপনারা? আপনাদের ব্যাটারিটা আসলে কোথায়? ব্যাটারিটা হচ্ছে লাইফ স্টোরি। কি মানে আমার তো অনেকগুলো পরিচয়, আসলে আমি একটু প্রাউড ফিল করে বলা যায় যে আমি তো মানে 45G নিয়ে কাজ করা মানুষ, আমি তো 8 বছর বাইরে ছিলাম, একটু চান্স পাচ্ছি বলে দিচ্ছি, ক্যামেরাটা রাখেন। তারপর হচ্ছে যে আমি কিন্তু এখনো স্টার্ট আপ নিয়ে কাজ করি, টেকনোলজি নিয়ে কাজ করি, এগুলো ডের জব আমার আর কি। হ্যাঁ, টেলকম, কিছু সার্ভিস ইন্ডাস্ট্রি নিয়েও কাজ করি, কিন্তু এর পাশাপাশি কমেডি করছি, থিয়েটার করছি, অ্যাক্টিং করছি, এগুলো করার চেষ্টা করছি আফটার ইভিনিং। ব্যাটারিটা কোথায়? এই যে আমি আপুকে বলছিলাম যে আমি কমেডি শুরু করেছি 37 ইয়ার্সের পরে, যে সারা জীবন আমি বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিচ্ছি, মানে দেখা যাচ্ছে যে আমি একটা জিনিসকে ডিফারেন্টলি এক্সপ্রেস করছি, অ্যান্ড মোস্ট অফ দ্য কেসেস দে ইজ টু ব্যাশ মাই আইডিয়াস, দে ইজ টু ব্যাশ মাই পয়েন্ট অফ ভিউ। কিন্তু এই জিনিসটার মধ্যে একটা হাস্যরসত্ব থাকতে পারে, এই জিনিসটারও একটা আলাদা স্যাটারিক্যাল পার্ট থাকতে পারে। আই ডু এ লট অফ স্যাটার অ্যাজ ওয়েল। আই পিঞ্চ, আই নক, আই চ্যালেঞ্জ দ্য এক্সিস্টিং আইডিয়াস, আই ট্রাই।
কিন্তু দেখা যায় যে অনেক ক্ষেত্রে এটা হয়তো ছোট পরিসরে মানুষের কাছে মনে হচ্ছে যে কালো ধোঁয়া। আমার অনেক ফ্রেন্ড এটা বলতো যে কালো ধোঁয়া মারতেছে, অনেস্টলি বলতে গেলে। তারপরে যেটা মনে হলো যে না, হোয়াট এভার, মানে আমি নিজেও স্ট্যান্ড আপ কমেডি অনেক বড় ভক্ত ছিলাম, তারপরেই আর কি মনে হলো যে স্টেজে গিয়ে আমিও ট্রাই শুরু করি। তো করতে গিয়েই মনে হলো যে বেশ ভালোই তো, মানুষ এখন হাসতেছে, আগে হাসতো না, আগে জাজমেন্ট দেখাইতো। তো এখন আমি মাইক নিয়েছি, নাও আই এম হ্যাভিং দ্য স্পটলাইট, নাও দে ওয়ান্ট টু হিয়ার, লিসেন টু মি। তো তারপরে যেটা বললাম যে নিজের কথাটাই বলার বা অন্য যেভাবে ভিউ পয়েন্ট বলার সেটাই বলছি। ব্যাটারি আসলে বলতে গেলে সেটা, যেটা আমার জন্য এটাই থেরাপিউটিক, যে মানুষ যখন হাসতেছে, গড়াগড়ি খাচ্ছে, দ্যাট মোমেন্টস ইজ এ উইনিং ফর ইউ। আবার যে মোমেন্টে হাসতেছে না, যে বললাম না যে দেয়ার আর ব্যাড নাইটস, যে অনেক কিছুই কাজ করতেছে না, সামটাইমস নাথিং ইজ ওয়ার্কিং। আপনার যে রসিকতাগুলো আপনি জানেন যে কাজ করে, উইদিন জাস্ট কাজ করতেছে না, যে তারা একদম বসে আছে যে আজকে আমরা কেউ হাসবো না, তখন দ্যাট কিলস ইউ। অনেস্টলি বলতে গেলে যে এক সপ্তাহ ঘুম হয় না, গাড়ি চালাতে গেলে মনে হয় মানে চিৎকার করি, মানে অনেস্টলি বলতে গেলে ইটস ইমোশনালি ড্রিভেন, অনেক ড্রেইন করে ফেলে, সত্যি কথা। বাট তারপরে যে ওয়েন ইউ ব্যাক আপ অন স্টেজ অ্যান্ড দেন ইউ ওয়ার্ক ইট আউট অ্যান্ড ইউ কিল ইট, দেন এটাই আর কি, এই ছোট ছোট উইনগুলোই আমাদের ব্যাটারি, এটাই চার্জ করে। ভেরি ইন্টারেস্টিং। আমি একটু ইন্টারাপ্ট করছি। আমরাও যখন স্টেজে পারফরমেন্স করতে উঠি, আমরা কিন্তু প্রথম 10-12 সেকেন্ডের মধ্যে বুঝতে পারি যে আমাদের কানেকশনটা আসলে ক্রিয়েট হয়েছে কিনা। ইটস আ ভাইব, যেটা আমরা বুঝতে পারি। এবং শাস্ত্রীয় নৃত্যের ক্ষেত্রে কিন্তু শুধু অডিয়েন্সের সাথে কানেকশন না, আমাদের সৃষ্টিকর্তার সাথে একটা কানেকশনের ব্যাপার থাকে। কখনো কখনো এরকম হয় যে খুবই ভালো প্রিপারেশন আছে, সব কিছু ঠিক আছে, অ্যান্ড জাস্ট স্টেজে ওঠা 10-15 সেকেন্ডের মধ্যে আমরা বুঝতে পারি ইটস নট ওয়ার্কিং, মানে জাস্ট হচ্ছে না ব্যাপারটা, আমার আরও আধা ঘন্টা পারফরমেন্স বাকি আছে। তারপরও আমরা পারফরমেন্স টেনে নিয়ে যাই এবং আমরা কিন্তু ওই মোমেন্টে রিয়েলাইজ করে ফেলি যে ইটস নট গোয়িং টু ওয়ার্ক। এর এত প্রিপারেশনের পরে, এটা পারফরমেন্সের পরে, এই যে ভাইয়া যেটা বললেন যে এর পরের যে ফ্রাস্ট্রেশনটা, এটা কিন্তু নেওয়া খুবই কঠিন। মানে I had no idea যে আপনাদেরও ব্যাপারটা সেভাবে ওয়ার্ক করে। এবং মোস্ট অফ দ্য কেসে সামনের সারিতে কয়জন থাকবে গোমরামুখ নেগেটিভ এনার্জি বিল্ডার, তারাই সামনে এসে বসবে, এন্ড তারা তো লাইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, দে উইল ড্রেন ইউর এনার্জি। মোস্ট অফ দ্য কেসেস পুট দ্য পিপল হু হ্যাভ দ্য, মানে ইটস রিয়েলি দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ এ গ্রেট শো। আমাদের থেকে শিখা, সামনে মধ্যবয়স্ক আমার মতো মানুষকে বসাবেন না। আচ্ছা, ফ্রাস্ট্রেশনের বিপরীতে নিশ্চয়ই কিছু থাকে, আমরা সেটা শুনবো। তবে তার আগে আমাদের বিপরীতে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে দর্শক একটা বিরতি নিতে হচ্ছে। আরিফ ফেমাসের আয়োজনে একটা ছোট্ট বিরতি নিচ্ছে, ফিরছে একটু পরেই। আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না। দর্শক, আরও একবার স্বাগত। আপনারা দেখছেন আরিফ ফেমাসের আয়োজন। একজন গুণী মানুষ, গুণী সারথী আমাদের সাথে যুক্ত রয়েছেন, যাদের সাথে আড্ডাটা হচ্ছিল বেশ চম্পেশ অর্থে। আমরা ফ্রাস্ট্রেশনের গল্প শুনছিলাম, কিন্তু আমরা আসলে ফ্রাস্ট্রেশনের কথা বলতে চাই না, আমরা একটা মোমেন্টামের কথা বলতে চাই, যে মোমেন্টামটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করে। এবং সেটার ক্ষেত্র আপনারা সবাই জানেন, ক্ষেত্রটা হচ্ছে এরকম। আমি যেহেতু বলছিলাম যে অনেকের কান্নাও আমি দেখেছি আপনার শেষ পারফরমেন্সের পরে, সেই রকম কোনো না কোনো ঘটনা একটা আছে যেটা আমাদেরকে আসলে অনুপ্রাণিত করতে পারে। আপনার প্রত্যেকেরই আছে, যে আপনাদের কাজ দেখে, আপনার কথা শুনে হয়তো মনটা এত বেশি খারাপ ছিল, পরে আপনার কমেডিটা শুনে এত মন ভালো হয়ে গেছে, হয়তো সে আইসা আপনাকে জড়াই ধরলো, কিংবা এমন কোনো একটা কাণ্ড করলো। নিশ্চয়ই আপনাদের ফ্যান ফলোয়াররা এরকম কিছু করেছে। অর্থাৎ প্রথমেই আপনার কাছ থেকে শুনতে চাই। এরকম ঘটনা তো ছোট বড় অনেক ঘটে, যেহেতু আমার অ্যাডাল্ট বিগিনার্স ক্লাসটাই এমন যে যাদের প্রত্যেকেরই মানে গল্পগুলো খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইমোশনাল স্টোরিজ। কিন্তু একটা জায়গা আমাকে খুব ভালো, মানে একদিন খুব ছুঁয়ে গেছিল, যে আমার একটা স্টুডেন্ট এসে বলেছিল যে আমার শাশুড়ি আমাকে কোনোভাবেই মঞ্চে উঠে, প্রোডাকশনের ঠিক 1 সপ্তাহ আগে আমি মঞ্চে উঠে নাচ করবো, এটা আমার শাশুড়ি কোনোভাবেই রাজি হচ্ছে না, আপনি যদি একটু মানে অ্যালাউ করেন, আমি আমার শাশুড়িকে একদিন রিহার্সালটা দেখাতে চাই যে আমরা কী ধরনের নাচ করছি। তো আমি বলছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কোনো প্রবলেম নাই। তো উনি আসলেন, ওনাকে একটা চেয়ার দিলাম, উনি বসে পুরো রিহার্সালটা দেখলেন। দেখে শেষ করে আই ওয়াজ অলসো বিট নার্ভাস। তো উনি আমাকে জাস্ট হাত ধরে বললেন যে মা, আমার যদি এই বয়সে হাঁটু ব্যথাটা না থাকতো, আমিও তোমার ক্লাস জয়েন করতাম।
তো এরকম আসলে অনেক স্টোরিজ হয় যেগুলো আমাকে আসলে আরও ভালো কাজ করার ইন্সপিরেশন দেয়। আর একটা জায়গায় কি যে একটা ডিরেক্টরের জায়গা থেকে স্টুডেন্টরা যখন স্টেজে উঠবে তারা পুরোটাই আমার উপর ছেড়ে দেয় যে কী ধরনের মুভমেন্ট করবে, কী ধরনের কস্টিউম পরবে, কী ধরনের মেকআপ করবে, মানে পুরোটুকু মানে আমার উপর ছেড়ে দেওয়াটাও কিন্তু এটা আমার জন্য অনেক বড় একটা দায়িত্বের ব্যাপার যে তাদেরকে আসলে আমি কিভাবে দর্শকদের সামনে রিপ্রেজেন্ট করছি এবং দর্শকরা তাদেরকে কিভাবে অ্যাকসেপ্ট করবে। তো ওই জায়গা থেকে যখন আমি ওদের এই বড় ট্রাস্টটা পাই, এক একটা প্রোডাকশনে 90, 100, 110 এতগুলো শিল্পী যখন একদম ব্লাইন্ডলি আমাকে ট্রাস্ট করে, তো সেই জায়গাটা আমার জন্য মনে হয় সবচেয়ে বড় ব্লেসিংস এবং সবচেয়ে বড় একটা পাওয়ার জায়গা আমার। সিনেমা হওয়ার দারুণ গল্প। আমি যদি বলি যে আমি অনেক কিছু তৈরি করতে পারি না আর কি, তৈরি করতে পারলে আমি এটা করে ফেলতাম। এবং আপনার জার্নিটাও মনে হয় করোনার সময় এটা শুরু করেছিলেন, যে সেটাও একটা অভূতপূর্ব স্টার্টিং ছিল। আমরা এই স্টোরিগুলো, এই অনুপ্রেরণার স্টোরিগুলো আসলে মানুষকে জানাতে চাই সামি ভাই আপনার মাধ্যমে। আসলে জার্নি তো আমি বলেছিলাম যে হঠাৎ মানে অনেকদিন দর্শক সারিতে থাকার পরে তারপর উঠে যাওয়া। আর সত্যি কথা বলতে গেলে যে আই সে লট অফ পিপল, আমার কিন্তু আড্ডা হয় শো এর পরে মানুষের সাথে। আপনি খুব ভালো আড্ডাবাজ। হ্যাঁ, আমি আড্ডা মানে আসলে কিন্তু আড্ডা দিতে দিতে কিন্তু অনেক কন্টেন্ট মাথায় আসে। আই এম নট লাইক আই এম স্টিলিং দেয়ার লাইফ স্টোরি। দেখা যায় এই কথাটা বলতে গিয়ে আমি একটা 5 মিনিট দিয়ে বললাম ও ওকে আই এম গোনা সে ইট। আড্ডা থেকে আমি অনেক কিছু শিখি, কিন্তু আসলে বড় ব্যাপার কি আমি নিজেও অভিনেতা হিসেবে আই ট্রাই টু লার্ন ফ্রম পিপল, আই ট্রাই টু অবজার্ভ ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড পার্সোনালিটিস, কিন্তু তাদের স্টোরিও কিন্তু আমাকে অনেক ইন্সপায়ার করে। তো আমাদের কমেডি ক্লাবেও কিন্তু আমি অনেককে দেখেছি যে দীর্ঘদিন ধরে দেখি যে প্রত্যেকটা শোতেই ও এসে সামনে বসে থাকে। হ্যাঁ, ও হাসাহাসি করে, মাঝে মাঝে দেখা যায় যে আমার রিপিট কন্টেন্ট দেখতেছে, সে হাসতেছে, আমাদের অন্যান্য সব কমেডিয়ানরা তাকে পচায় ছাড়তেছে না, বাট হি ইজ দেয়ার ইন এভরি শো। তারপরে গিয়ে তার সাথে গল্প করলাম যে কি অবস্থা, কেমন যাচ্ছেন, উই গো ভেরি পার্সোনাল। হাসাহাসি পরে মানুষের কিন্তু আসলে মনে হয় সবাই খুলে যায় দোয়ার, আইস ব্রেকটা হয়ে যায়। হ্যাঁ, আইস ব্রেক। সো ইউ ক্যান গো অ্যান্ড আস্ক দেম এনিথিং পার্সোনাল। মানে এখন আপুকে হাসিয়ে নেই, এই জন্য আমি ওনাকে পার্সোনাল কিছু জিজ্ঞেস করতে পারবো না, কিন্তু মানে ওয়ান্স আই ক্যান মেক সামওয়ান লাভ, ইটস এ বিগ ব্যারিয়ার গন। তারা কিন্তু তাদের লাইফের অনেক স্টোরি যে কেন আসে, যে তার ফ্রাস্ট্রেশন, হি ইজ গোয়িং থ্রু এ ব্রেকআপ, একটা বাজে ডিভোর্স যাচ্ছে, এরকম অনেক স্টোরি। এবং তারা আসে, তারপরে 1-2 বছর দেখতেছি টানা কমেডি শোতে আসতেছে, তারপর দেখি নাই, পরে বুঝছি বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, সো বাট ইটস এন এন্ডিং যে তারা আবার একদিন দেখা যায় তার নতুন ওয়াইফকে নিয়ে এসে আমাকে পরিচয় করে দিচ্ছে যে এই যে স্বামী ভাই অমুক সবার সাথে পরিচয় করে দিচ্ছে। যে আই কুড আন্ডারস্ট্যান্ড যে হি টকড অ্যাবাউট আস, যে উনার সময় হয়তো তার ফ্রেন্ডরাও ছিল, বাট হয়তো আমরাও সামওয়ে নোয়িংলি অর আননোয়িংলি আমরা হয়তো তার লাইফে কোনো না কোনোভাবে ইমপ্যাক্ট ফেলেছে। হয়তো সে ভুলেই থাকতে চেয়েছে যে আলটিমেটলি এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন জার্নি অ্যান্ড স্ট্রাগল, বাট হয়তো অল্প সময়ের জন্য তাকে হয়তো আমি একটু ডিস্ট্রাকশন দিই। এমন কোনো গল্প আছে কি ছোট করে? আমি যেখান থেকে শক্তি পাই সেটা বলি। শুরুর গল্প তো সবসময় বলতেই থাকি। মানুষ যখন এসে বলে যে আমরা আসলে সবাই বিয়ে করার আগে অনেক যাচাই বাছাই, অনেক স্টাডি করে, অনেক জায়গায় ঘুরে, তারপর আমার স্টাইলটাও এরকম যে আপনি সব দেখে মনে স্থির করেন যে ইউ আর গোয়িং টু ওয়েট ফর 2 or 3 months, যেখানে আপনি প্রি অর্ডার করে একজন ডিজাইনারের উপরে রিলাই করে বসে থাকবেন। তখন দেখা যায় শাশুড়ি উনি যেরকম বললেন যে যাদেরকে আমার হ্যান্ডেল করতে হয়। সো আমি দেখেছি মিড এজ বা ওল্ডার পিপলরা আমাকে খুব ভরসা করে, ইয়াংরা তো করেই, যারা ব্রাইড গ্রুম তারা তো অনেক ভরসা নিয়েই আসে। সো ইটস মানে হিউজ রেসপন্সিবিলিটি, যে এত অনেকের বিয়েতে কয়েক হাজার দর্শক মানে অতিথি আসে, তাদের মধ্যে সে সবচেয়ে আলাদা লাগতে হবে ব্রাইডকে এন্ড গ্রুমকে, এবং তাদের মধ্যে সবচেয়ে বিশেষ দিন। সো অনেকগুলা ব্যাপার রেসপন্সিবিলিটি যখন নিয়ে আমি চলতে থাকি, তারপরে যখন ইভেন্টটা মানে ওরা যখন ট্রায়ালে আসে, ড্রেসটা দেখে অনেকে কেঁদে ফেলে, জড়িয়ে ধরে, বড়রা অনেক দোয়া করে, আর সবচেয়ে বেশি যেটা বলে যে আসলে তোমাকে দেখলেই বোঝা যায় যে উই ক্যান ট্রাস্ট। সো এরকম প্রতিদিন অনেক কিছু ঘটতে থাকে যেটা আসলে আমাকে থেমে যেতে দেয়নি এখনো পর্যন্ত। শুরু করেছিলাম এই প্যাশন থেকে, খুব ডেডিকেটেড আমি এটার আমার কাজের প্রতি। এটাতে আমার কোনো শর্টকাট ছিল না এবং কোনো ডাউটও নেই যে আমি কি চাই আসলে। এই ব্যাপারে আমার কোনো নিঃসন্দেহ, আমি বলতে পারি যে আমি একদম পার্টিকুলার।
ডাউটটা না থাকুক, ডাউটটা না থাকলে অনেক কিছু করা যায়, অনেকটা এগিয়ে যাওয়া যায়। আমি যদি কিছু অ্যাডজেক্টিভ বলি আপনাদেরকে, যে আপনারা আমার মতো মানে বিভিন্ন বিষয় উপস্থাপন করেন, আমি তো আসলে শব্দগুলো উপস্থাপন করি আর প্রশ্নগুলো উপস্থাপন করি, কিন্তু আপনাদের ইম্প্যাক্টটা অনেক বেশি থেকে যায়। সেক্ষেত্রে আপনারাও দারুণ উপস্থাপক প্রত্যেকে। আবার যদি বলি, আপনারা প্রত্যেকের সাথে একটা কমিউনিকেশন মেনটেন করবার জন্য আপনারা একটা দারুণ অভিনয় করেন, আপনারা দারুণ অভিনেতা, ইউ পিপল আর। এবং তারপরে যদি বলি যে একটু বিজনেস পার্সপেক্টিভে, যে ইউ হ্যাভ টু ম্যানেজ সামহাউ, হ্যাঁ, সো ওই ম্যানেজারিয়াল পজিশনটাও আপনারা বিলং করেন। সো এরকম নানান পজিশন বিলং করে আমরা আপনাদের কাছ থেকে এক লাইন করে আমাদের প্রিয় বাংলাদেশটার জন্য শুনতে চাই। সাফিয়ার সাথে আপনার কাছ থেকে আগে আমাদের প্রিয় বাংলাদেশটা এক লাইন। আমাদের প্রিয় বাংলাদেশটা কেমন দেখতে চাই? হ্যাঁ, কেমন দেখতে চান আপনাদের নানান অভিজ্ঞতা থেকে? এটা তো আসলে হঠাৎ করে এক লাইনে বলা একটু টাফ। আচ্ছা, 2 লাইনে বলেন, শেষ করতে হবে আমাদের। আশাবাদী এবং খুব ঝকঝকে, নারীদের জন্য এটাকে কি বলে, নিরাপদ একটা, যাতে সবাই মাথা উঁচু করে নিজের কাজটা যেটা করতে চাই সেটা করে যেতে পারি। ভাই, হিংসা বিদ্বেষ মব কালচার বিহীন একটা বাংলাদেশ চাই। জি, অর্থিক। আমি বলবো যে আমি একটা নিরাপদ বাংলাদেশ চাই, যেখানে আমি নিরাপদে আমার শিল্পচর্চা করতে পারবো, নিরাপদে আমি রাস্তায় হাঁটতে পারবো, নিরাপদে বাঁচতে পারবো। আমি একটা নিরাপদ বাংলাদেশ চাই। ধন্যবাদ, আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদের সাথে দিয়েছেন। আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং শুভাশিস রইল। ভালো থাকবেন, নিশ্চয়ই দেখা হবে কখনো অন্য কোনো আয়োজনে, এবং আপনারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান। দর্শক, কথা বলছিলাম সাফিয়া, সামি এবং অর্থীর সাথে, যারা আসলে বাংলাদেশের মানুষ, যারা আসলে প্রত্যেকেই বাংলাদেশ, এবং তারা প্রতিদিন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন তাদের কাজের মাধ্যমে, এবং আপনিও কিন্তু তাদের কাজটিকে ভালো হোক খারাপ হোক যাই হোক মূল্যায়নটা করেন। মূল্যায়নটা করলে কাকে করবেন? বাংলাদেশটাকে করবেন, এবং বাংলাদেশটা যেদিন জিতে যাবে সেদিন তো আপনি জিতে যাবেন, কারণ আপনি বাংলাদেশের মানুষ। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আয়োজনে। থ্যাংক ইউ।